ওকে, হাই ভোল্টেজ মডেল 34 শুরু হচ্ছে আজকের আলোচনা 20 কোশ্চেন্স অ্যানালাইসিস। আমরা হাই ভোল্টেজ মডেলে মোট 20টি প্রশ্ন নিয়ে কথা বলবো এবং এই 20টি প্রশ্ন আপনাদেরকে ইনশাল্লাহ 20 দুগুণ মানে 20-20-এ 400টি কোশ্চেন সমাধানের হিসাব করে দিবে ইনশাল্লাহ। তো চলে আসেন, বার্ডস ফ্লাই ড্যাশ দ্য স্কাই। সো প্রথম প্রশ্নটা কি হবে, হাই ভোল্টেজ মডেল, যেহেতু আমরা বলছি হাই ভোল্টেজ মডেলের কাজ হচ্ছে এটা আপনি একইভাবে পরীক্ষা দিবেন, মনে করবেন এটা পরীক্ষা দিচ্ছেন 20টা কোশ্চেনে কত পাচ্ছেন, একইভাবে আপনি হিসাব রাখবেন লাস্টে গিয়ে আপনার কয়টা হলো কয়টা ভুল গেল, এবং এখান থেকে যে ব্যাখ্যাটা দিব সেই ব্যাখ্যাকে কাজে লাগিয়ে আরও নতুন কোশ্চেন কীভাবে সলভ করা যায় সেই বিষয়টা আপনাকে মাথায় নিতে হবে। ঠিক আছে, এবার আসেন, 1 নম্বর প্রশ্ন বলছে বার্ডস ফ্লাই ড্যাশ দ্য স্কাই। কী হবে এটা অ্যান্সার? সো আমরা জানি যে পাখি আকাশে মুক্তভাবে উড়ে। সো এটার অ্যান্সারটা কী হবে? প্রথমত আপনাদেরকে উত্তর করতে হবে, দেন আমি এইটা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এম এ মুকিত, ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ এবং সালামের উত্তর নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন বলছেন হচ্ছে সবগুলো কোর্সের ফি কত টাকা, আপনি ক্লাস শেষে মেসেঞ্জারে নক দিবেন। এক একটা এক এক রকম। বার্ডস ফ্লাই ড্যাশ দ্য স্কাই, এখানে কি হবে? অ্যাট এ স্টেজ, বাংলা হলো এক নাগারে, অল অ্যালং মানে সব মিলিয়ে, অ্যাট লার্জ মানে স্বাধীন, অ্যাট র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো। সো এই কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন দিয়ে শুরু করেছি, এটার অ্যান্সার হচ্ছে অ্যাট লার্জ। অ্যাট লার্জ কথাটার মানে হলো স্বাধীন, অ্যাট লার্জ মানে হলো স্বাধীন, ইন্ডিপেন্ডেন্স। তাহলে বার্ডস ফ্লাই অ্যাট লার্জ, স্বাধীনভাবে উড়ে বেড়ায়, ইন দ্য স্কাই আকাশে। সো এইটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, স্বাধীনভাবে। ঠিক আছে, এই ফ্লাই ভার্বকে মডিফাই করেছে, এই জন্য এটা একটা অ্যাডভার্ব। ওকে, 2 নম্বর প্রশ্নে যাব। আমরা কিন্তু মোট 20টা কোশ্চেন সলভ করব, বারবার বলতেছি, এবং 20 কোশ্চেন্সে আপনি অনেক কিছু শিখতে পারবেন। 2 নম্বর, কার কার হচ্ছে সেটা আপনি কয়টা হচ্ছে সেটাও লিখে রাখবেন। আজকে কিন্তু সহজ টাইপের 20টা কোশ্চেন দেখবো, তারপরও আপনাদের অবস্থা কি। মলি ইসলাম বলছিলেন 1-এর বি। 2 নম্বর বলছি কোনটি শুদ্ধ বানান, বলেন কোনটি শুদ্ধ বানান। আচ্ছা, বানান শেখার কৌশল সম্পর্কে আপনি কি জানেন? বানান কিভাবে শিখতে হয় বা বানান কিভাবে পরীক্ষার হলে আপনি সলভ করবেন, এটা সম্পর্কে কতটুকু জানেন? দেখেন, যে কোনো প্রশ্ন আপনি যদি বানান করতে চান তাহলে আপনি এই 4টা অপশনের মধ্যে আগেই অপশনগুলো নিয়ে গবেষণা করবেন না। প্রথমেই আপনি এই শব্দটা পূর্ব পরিচিত হলে নিজে থেকে জাস্ট একটু কলম দিয়ে লিখবেন, যা আপনি জানেন অকেশন নামে একটা শব্দ আছে, সো আপনি মনের মতো করে লিখে রাখেন, OCCASSION। আমার মনে এরকমটাই আসে, ধরেন আপনার এটা ভুলও হইতে পারে যে অকেশন বানান ডাবল-এস হবে না ডাবল-সি হবে, এটা আপনি প্রথমত এরকম একটা কনসেপ্ট করে লিখলেন। তো লেখার পরে আপনি ট্রাই করবেন যে এইটা আছে কিনা অপশনে, হ্যাঁ এইটা অপশনে আছে কিনা, দেন থাকা না থাকার উপর ভিত্তি করে আপনি চেঞ্জও করতে পারবেন। সো এখানে আমি যেটা লিখেছি অলরেডি সেটা কিন্তু এরকম হঠাৎ করে সবার মাথায় আসবে ডাবল-সি ডাবল-এস, কিন্তু এটা কি সঠিক না ভুল, এইটা আপনার মাথায় প্রথমত প্রশ্ন করতে হবে যে ডাবল-সি ডাবল-এস নাকি একটা সি ডাবল-এস নাকি 2টা সি একটা এস, এটা বের করতে হবে। সো মনে রাখবেন অকেশন বানানে হচ্ছে আপনার ডাবল-সি একটা এস, মানে OCCASION, অকেশন, OCCA ওকে আর SION, OCCA ওকে আর SION, অকেশন। মনে থাকবে? তাহলে অকেশন বানানটা হচ্ছে সি 2টা বাট এস হচ্ছে একটা, অকেশন, অকেশন, অকেশন। মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ শব্দ এটা। অ্যান্সার হচ্ছে 3, 2-এর উত্তর হচ্ছে 3। কার কার হচ্ছে জানি না। শেখ শিউলি, ওয়ালাইকুম আসসালাম, আসিফ ভালো, বেলাল হোসেন বলছেন 2-এর সি। 3 বলেন, দ্রুত উত্তর করে ফেলতে হবে, দ্রুত উত্তর করতে হবে। 3 নাম্বার, ইট টেক্স টু ড্যাশ মেক এ কোয়ারেল, ইট টেক্স টু ড্যাশ মেক এ কোয়ারেল, কি হবে উত্তর? ইরানি বলছেন হচ্ছে ডাবল-এস, নো, অকেশন, সি 2টা এস একটা। সো বানান মনে রাখার বিশেষ কৌশলগুলো নিয়ে কিন্তু আমাদের ভোক্যাব নিমোনিক কোর্সের মধ্যে আমরা আলোচনা করি, কিভাবে বানান মনে রাখবেন সেটা নিয়ে আমাদের ক্লাস হয়। তো যাই হোক, এরপর আসেন 3 নম্বর প্রশ্নটা বলছে ইট টেক্স টু ড্যাশ মেক এ কোয়ারেল, তার মানে মেক এ কোয়ারেল, ঝগড়া তৈরি করতে, ইট টেক্স টু এটা নিয়ে থাকে 2, কি 2? টু ফর, ইন অর্ডার টু। যদি কারো এই প্রবাদটা মুখস্থ থাকে তবেই আপনি বলতে পারবেন। দেখেন এখানে অ্যান্সার হবে ইট টেক্স টু মেক এ কোয়ারেল, ইট টেক্স টু মানে হচ্ছে 2 জন লাগবে, টু মেক এ কোয়ারেল, ঝগড়া তৈরি করতে। এখন
এইখানে অলরেডি একটা মেইন ভার্ব আছে, এইখানে আরেকটা মেইন ভার্ব বসতে পারবে না, এই জন্য এই ভার্বটাকে নন ফাইনাইট করার উদ্দেশ্যে টু ব্যবহার করা হয়েছে। তাহলে আপনাদের মাথায় রাখতে হবে যত প্রবাদ বাক্য আছে, প্রভাবস, সকল প্রবাদ বাক্যগুলোর মধ্যে এরকম যত জায়গা আছে এটা আপনাকে খেয়াল করতে হবে। বিশেষত কোন জায়গা আমি বলি, যেমন প্রিপজিশনের জায়গা, যেমন ভার্বের এই পজিশনটা টেক হবে নাকি টেক্স হবে পরীক্ষার হলে, নাকি টুক হবে, এরকম আপনাকে দিবে। আবার এই যে এখানে নাউনের জায়গা, নাউনের পূর্বে আর্টিকেল এ হবে নাকি টু হবে নাকি অ্যান হবে নাকি কিছু হবে না, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের জন্য কিন্তু পরীক্ষার হলে অপশন করছে। আগে একটা সময় আসতো বলতো ইট টেক্স টু মেক এ কোয়ারেল, ঝগড়া করতে দুইজন লাগে, এক হাতে তালি বাজে না, এর বাংলাটা বলেন বা এর ইংলিশটা বলেন, এরকম আসতো। বাট সেই দিনটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন মনে রাখবেন প্রত্যেকটা প্রবাদেই এভাবে আপনাদেরকে বিভিন্ন পয়েন্টে আন্ডারলাইন করে দিবে। এখানে টু হবে না টু হ্যান্ডস হবে, সেটাও কিন্তু দিতে পারে। এই জন্য খুব কেয়ারফুললি প্রভাবসগুলো আপনি খুঁটে খুঁটে প্রত্যেকটা শব্দের দিকে তাকিয়ে তাকিয়ে পড়বেন। ওকে, এইটা গেল 3 নাম্বার প্রশ্ন। জানি না কার কয়টা হচ্ছে, মনে রাখবেন কার কয়টা হচ্ছে লিখে রাখেন, আমরা ক্লাস শেষে গণনা করব। আচ্ছা, এখানে এটা একটা ইংরেজি সাহিত্য থেকে কোশ্চেন দেওয়া আছে, যদিও কোনো সমস্যা নাই, ইংরেজি সাহিত্য থেকে না, এটা গ্রামারেরই কোশ্চেন, বাট ইংরেজি সাহিত্যের একটু আশ্রয় আছে। বলেন 4 নাম্বারটা কি করব উত্তর? 4, কোশ্চেন নাম্বার 4 কি অ্যান্সার করা যায়? 4 নাম্বার প্রশ্ন। মনিরুজ্জামান বলছেন 3-এর সি, রাইট। বেল্লাল হোসেন 3-এর সি। আমরা যারা আছি ক্লাসে একটু ক্লাসটা শেয়ার করে ফেলবো, একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, নিজ নিজ জায়গা থেকে ক্লাসটা একটু শেয়ার করে দিন। 4 নাম্বার বলছে লা গিয়োকন্ডা, এই যে দেখেন লা জিয়াকন্ডা মোনালিসা আর কি, ইজ এ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। জাস্ট এটা একটা নাম, এটা হচ্ছে ইজ এ ইউনিক ওয়ার্ক। সো ইউনিক শব্দের সামনে কি বসে? ইউনিক। সো আমরা জানি ইউ যদি উচ্চারণ দুইভাবে হয়, একটা হচ্ছে আ এর উচ্চারণ হয়, আর একটা হচ্ছে ইউ উচ্চারণ হয় ইউ নিজেই। সো মনে রাখতে হবে ইউ যদি আ উচ্চারণ হয়, দ্যাট মিনস যেমন আপনারা জানেন আমব্রেলা, আমব্রেলা, এই যে আ এর উচ্চারণ হলো ইউ, এইটার আগে আপনি অ্যান ইউজ করবেন। কিন্তু যখন ইউ ইউ এর মতো উচ্চারণ হয়, যেমন আপনি যদি বলেন ইউনিয়ন, ইউনিয়ন, ইউ এর মতোই কিন্তু উচ্চারণ ইউ, ইউনিয়ন, তাই না? তো এই সমস্ত জায়গায় আমাকে ব্যবহার করতে হবে হচ্ছে এ ইউনিয়ন, অ্যান আমব্রেলা, এ ইউনিয়ন অ্যান আমব্রেলা, এরকম। বুঝাইতে পারছি? তার মানে মনে রাখবেন ইউ এর উচ্চারণের সাথে মিল রেখে দুই রকম আর্টিকেল হয়। ইউ যদি ইউ এর মতোই উচ্চারণ হয় তাহলে এ, আর ইউ যদি আয়ের মতো উচ্চারণ হয় তাহলে হবে এন। মনে থাকবে? রকনুজ্জামান, মহিউদ্দিন হোসেন রানা। নেক্সট 5 নাম্বার বলেন। 5, সুস্মিতা দেবনাথ বলছিলেন 4-এর এ, 4-এর এ হবে না, 4-এর উত্তর ছিল সি, এ নাম্বার অ্যান্সার, মানে এ অ্যান্সার, মানে আর্টিকেল এ আর কি, অপশন না। আচ্ছা, মুকিত বলছিলেন 4-এর সি, রাইট। 5 নাম্বার, আই ডোন্ট মাইন্ড ড্যাশ উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস। বেল্লাল বলছিলেন ভাওয়েল, মলি বলছিলেন 4-এর সি। আচ্ছা, এটা কি হবে অ্যান্সার? I do not mind with the cooking but I am not going to wash the dishes. এখানে I do not mind, আমি কিছু I do not mind মানে আমি কিছু মনে করব না এই মুহূর্তে, এরকম কিছু। এই মাইন্ড শব্দ মনে রাখবেন, মাইন্ডের সাথে যতগুলো শব্দ জড়িত আছে, যেমন মাইন্ড, যেমন would you mind, মাইন্ড, উড ইউ মাইন্ড, উইল ইউ মাইন্ডও কখনো কখনো আসতে পারে। উইল ইউ মাইন্ড, এই যে শব্দগুলো মাইন্ড, উড ইউ মাইন্ড, উইল ইউ মাইন্ড, এই সকল মাইন্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করব মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি। মাইন্ডের পরে কি ব্যবহার করব বলেন? ভার্বের সাথে আইএনজি। মাইন্ড মানেই মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হবে, কারণ এই মাইন্ড শব্দটা একটা ট্রানজিটিভ ভার্ব। আপনারা শুধু এইটুক মনে রাখেন, এটা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট দাবি করে, আর অবজেক্টের পজিশনে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা যায়, কারণ ভার্ব প্লাস আইএনজিটাই তখন হচ্ছে জিরান্ড হিসেবে অবজেক্টের ন্যায় কাজ করে। অনেকে জানতোই না যে এটা কেন এখানে আইএনজি যোগ হয়।
মাইন্ড আছে তাই আইএনজি যোগ করব না, মাইন্ড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব যার পরে অবজেক্ট দাবি করে। যেমন আমি কি নিয়ে মাইন্ড করব না, হেল্পিং সাহায্য করা নিয়ে, সাহায্য করা কিসে মাইন্ড করবে না, সাহায্যে। এই যে এটা একটা নাউনের দাবি করছে বা অবজেক্টের দাবি করছে। সো 5 এর অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। ওকে, নেক্সট 6 মোসাম্মদ আমিনা বেগম, ওকে, মহিউদ্দিন হোসেন রানা 6 নাম্বার। আমরা কিন্তু আজকে মোট 20টা প্রশ্ন সলভ করব বলছি, মোট 20 কোশ্চেন সলভ করব এবং এই 20টা কোশ্চেনের মাধ্যমে আপনারা যে কোনো পরীক্ষায় একটা দুইটা কমন পেয়ে যেতে পারেন। এছাড়াও এখান থেকে এটাকে কাজে লাগিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আরও অনেকগুলো উত্তর কিন্তু করতে পারবেন। সাউন্ড কম শোনা যায় বলছেন না, সাউন্ড কম শোনা যায়। হ্যালো হ্যালো, ওকে ঠিক আছে, ভলিউমটা একটু বাড়াই নেন, আমি একটু বাড়াই দিলাম। এরপর দেখেন 6 নাম্বার 3/4 অফ দ্য ওয়ার্ক। 6 নাম্বার বলছে 3/4 অফ দ্য ওয়ার্ক, কাজের 4/3 অংশ। তার মানে একটা কাজের 4/3 বা 4/3 অংশ, কাজের 4/3 অংশ। 3/4 অফ দ্য ওয়ার্ক, কাজের 4/3 অংশ ড্যাশ ফিনিশড মানে সমাপ্ত হইয়াছে। এখন এখানে কোনটা অ্যান্সার করব বলেন? 6 নাম্বার, অনেকে অ্যান্সার করছেন ডি নাম্বার, রাইট। 6 এর উত্তর হচ্ছে ডি। আমরা একটু এগিয়ে যাই, অনেকেই পারছেন এগুলো, কোনো সমস্যা নেই। সো এই ফ্র্যাকশনের রুলসের নিয়মটা কি? ফ্র্যাকশনের রুলসের নিয়ম হচ্ছে ফ্র্যাকশনটা এখানে যাই থাক, 3/4 5/4 1/5 যেভাবেই থাক, ফ্র্যাকশন বা ভগ্নাংশের পরে যে নাউনটা থাকে এই নাউন অনুযায়ী ভর বসে। এখানে পরের নাউনটা কি? পরের নাউনটা হচ্ছে ওয়ার্ক। তো ওয়ার্ক নাউনের সাথে মিল রেখে ভার বসাবো, সেটা হচ্ছে হ্যাজ বিন। ওয়ার্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে হ্যাভও হয় না, ওয়ারও হয় না, ওয়াজ অথবা হ্যাজ বিন হতে পারে। কিন্তু যেহেতু এটা প্যাসিভ মুড এবং এটা হলো হইয়াছে বোঝাচ্ছে কোনো কাজের একটা অংশ, এই জন্য অ্যান্সার করবো হলো হ্যাজ বিন। সাব্বির বলছেন 6 এর 1 হবে না, কারণ এখানে আসল সাবজেক্ট হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই আমরা হ্যাভ ইউজ করতে পারবো না। সাব্বির, মেহেদি হাসান ভুল করতেছেন অনেকেই, মনে থাকবে এই কথাটা, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে মনে রাখতে হবে ফ্র্যাকশনের ক্ষেত্রে আসল সাবজেক্ট হচ্ছে ফ্র্যাকশনের পরে বা প্রিপোজিশনের পরে যে থাকে সে। এইখানে যদি কখনো প্লুরাল নাউন থাকতো তাহলে আপনি আবার প্লুরাল ভার্ব ব্যবহার করতেন। সোজা কথা, ফ্র্যাকশন অনুযায়ী ভার্ব বসে না, ভার্ব বসে ওই পাশের নাউন অনুযায়ী, যার ফ্র্যাকশন হবে সেইটা অনুযায়ী। 7 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 7, মোট 20টা কোশ্চেন সমাধান হবে ইনশাল্লাহ। মমিন বলছেন হচ্ছে ডি নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা হচ্ছে 12তম বিসিএস। এখানে কোনটা সঠিক বাক্য? দ্য ম্যাটার ওয়াজ ইনফর্মড টু দ্য পুলিশ, দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড অফ দ্য পুলিশ, দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার। এখানে কি হবে? The matter was informed to the police, the matter has been informed of the police, the police was informed of the matter, the police were informed. তো প্রথম কথা হচ্ছে পুলিশ যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাকে আমরা সিঙ্গুলার হিসাবে ধরবো না প্লুরাল ধরবো? আচ্ছা, ম্যাটার তো সাবজেক্ট আসতে পারে, সেটা প্যাসিভ মোডে হতেই পারে, কিন্তু এই দুইটা সেন্টেন্সে খেয়াল করবেন পুলিশকে কোনো কিছু ইনফর্ম করা হইল, সেটা একটা প্যাসিভ মোড এবং পুলিশ সাবজেক্টটাকে আমরা প্লুরাল হিসাবে ধরবো। পুলিশ সাবজেক্টকে আমরা কি ধরবো বলেন? প্লুরাল ধরবো। তাহলে দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার। সো 7 এর অ্যান্সারটা ডি নাম্বার, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার। আর ইনফর্মের সাথে অফ বসাতে হবে। সো এটা যদি মনে করেন আপনি সাবজেক্ট ম্যাটারকে সামনে আনবেন, দ্য ম্যাটার ওয়াজ ইনফর্ম টু দ্য পুলিশ, এইটা এই জন্যই করা হচ্ছে না, কারণ হলো এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত এই পুলিশ সাবজেক্টকেই আগে এনে করতে হবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি এখানে ওয়াজ ইনফর্ম দ্য ম্যাটার দেন, হ্যাঁ, ম্যাটারটিকে ইনফর্ম করা হয়েছিল টু দ্য পুলিশ, পুলিশের কাছে, কিন্তু কার দ্বারা হয়েছিল সেটা এখানে উল্লেখ নাই। সো এখানে উল্লেখ নাই, বাট এখানে ম্যাটারটাকে প্যাসিভ মুড না করে আমরা সরাসরি ব্যক্তিকেই প্যাসিভ মুডে সাবজেক্ট হিসাবে ধরে উত্তর করছি। সো 7 এর অ্যান্সারটা ডি হিসাবেই আপনারা অ্যাপ্রোপ্রিয়েট দিবেন। নেক্সট 8, নিচের কোন বাক্যটি শুদ্ধ? আমি কিন্তু আজকের সবগুলো উদাহরণ এই
এক্সপার্ট ইংলিশ বই থেকে সংগ্রহ করে দিয়েছি। সো যাদের প্রয়োজন এক্সপার্ট ইংলিশ বইটাও পড়বেন, কারণ এই বই থেকেই কিন্তু সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন থাকে এবং এইটা সর্বশেষ আপডেটকৃত বই, 2024 সালের বই। নিচের কোন বাক্যটি শুদ্ধ? আই টুক মাই টি অ্যাট 5 PM, হি রিফিউজ টু হেল্প মি, কিপ ইট অন দ্য টেবল, আই স হিম লং বিফোর। ওকে, আপনারা চিন্তা করেন, 10 সেকেন্ড টাইম। সময় মাত্র 10 সেকেন্ড। ওকে, টাইম শেষ। 8 নম্বর, নিচের কোন বাক্যটি শুদ্ধ? আই টুক মাই টি অ্যাট 5 PM, মানে আমি বিকাল 5টার সময় আমি চা খাই, চা পান করি। হি রিফিউজ টু হেল্প মি, সে আমাকে সাহায্য করতে রিফিউজ করলো। কিপ ইট অন দ্য টেবিল, মানে কিপ অন মানে রাখো, ইট এটাকে অন দ্য টেবল, টেবিলের উপরে। আই স হিম লং বিফোর, আমি তাকে দীর্ঘদিন আগে দেখেছিলাম। এখন এতগুলো বাক্যের মধ্যে সবগুলো ভুল কোথায়? ভুল কোথায়? মানে একটা প্রশ্ন এখানে সঠিক। ইরানি আক্তার বলেন এটা ভুল কি আর সঠিক কিভাবে বুঝবো? এই বাক্যে সঠিক হচ্ছে বি নাম্বার। আচ্ছা, তাহলে ভুল কোনটা? আই টুক মাই টি, এখানে মাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, রিডান্ডেন্সি। আই টুক টি এটা বললেই যথেষ্ট। আই টুক টি মানে আমি চা খেয়েছিলাম কয়টার সময়? 5টার সময়। সেখানে মাই ব্যবহার করাটা রিডান্ডেন্ট, এটা সঠিক বাক্য। কিপ ইট অন দ্য টেবল, এখানে আর্টিকেল কিপ ইট অন দ্য টেবল মানে এটা রাখো টেবিলের উপরে। সো এখানে আর্টিকেল হিসাবে এই দি ব্যবহার করাটা সমীচীন হয়নি। আবার আরেকটা বিষয় হচ্ছে এখানে কিপ না দিয়ে দি দেওয়া ঠিক আছে, এটাও যদি ঠিক ধরি, এখানে কিপ দেওয়াটা ঠিক হয়নি। এখানে দেওয়ার দরকার ছিল পুট। পুট মানে রাখা, কোনো কিছুর উপরে রাখা। তার মানে পুট ইট অন দ্য টেবল, এটা হবে পুট ইট অন দ্য টেবল। আই স হিম লং বিফোর, এখানে লং বিফোর যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেখানে স হবে না, সেখানে হতে পারে হ্যাভ সিন। হ্যাভ সিন মানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারবেন, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবেন, কিন্তু পাস্ট ইনডিফিনিটটা লং বিফোরের কারণে। কারেকশন হচ্ছে আপনার প্রাইমারি, নিবন্ধন, এই দুই জায়গাতে সবচেয়ে বেশি প্রয়োজনীয়, তবে প্রাইমারিতে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। সো কারেকশন রিলেটেড যে কোশ্চেনগুলো পাবেন এই কোশ্চেনগুলো আপনারা একটু মজার ছলেই পড়ে নেবেন। কারণ হলো কি, এই কারেকশন একবার শিখতে পারলে আপনার পুরো গ্রামারের জগৎটা সম্পর্কেই আপনার ব্রেইন পরিষ্কার হয়ে যাবে। রিফিউজ শব্দটা একটা ইনফিনিটিভ ভার্ব নেয়, এই জন্য রিফিউজের পরে টু হেল্প ব্যবহার করা হয়েছে এবং এটাই সঠিক। বাকিগুলো কেন ভুল বুঝতে পারছি? তো কারেকশনের সঠিক বোঝার আগে বোঝা উচিত হচ্ছে আপনার ভুল কেন সেইটা। তাহলে এখানে মাই দেওয়ার কারণে ভুল, এখানে কিপ অন হয় না, কোনো কিছুর উপরে কোনো কিছু রাখা অর্থে পুট ব্যবহার করতে হবে। আর কোনো বাক্যে যদি লং বিফোর থাকে তাহলে ওই বাক্যটা আমরা পাস্ট ইনডিফিনিট করব না, বরং করব হচ্ছে পাস্ট পারফেক্ট, অথবা কোনো কোনো ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, নেক্সট পরের প্রশ্নে যাই আমরা। 9 নম্বর, হাই ভোল্টেজ। আবারও নিচের কোন প্রশ্নটি সঠিক বা কোনটি শুদ্ধ বলেন? ইরানি বলছিলেন হচ্ছে 8, ঠিক আছে। মনিরুজ্জামান বি। আসেন, 9 নম্বর বলছে কোন বাক্যটি শুদ্ধ? The god is of inferior quality. The goods is of inferior quality. The goods are of inferior quality. The goods are of inferior qualities. ওয়াও, দারুণ একটা কোশ্চেন দিয়েছে। এখানে প্রথম কথা হচ্ছে এই গুড আর গুডস এই দুটোর পার্থক্য তো জানি। গুডস মানে হলো পণ্যদ্রব্য, গুডস মানে পণ্যদ্রব্য, আর শুধু গুড মানে ভালো। কিন্তু যেহেতু এখানে ইনফেরিয়র কোয়ালিটি, কোয়ালিটির ক্ষেত্রে জঘন্যের কথাটা বলা হচ্ছে বা খারাপ, ইনফেরিয়র মানে নিকৃষ্ট, তো গুড জিনিসটা তো আর নিকৃষ্ট হয় না, বরং পণ্য বোঝাতে এখানে গুড না থেকে গুডস থাকলে এই অপশন নিয়ে চিন্তা করা যাইতো, কিন্তু এখানে আছে গুড, তার মানে এটা নিয়ে আগেই বলতে পারতেছেন, এটা বাদ। এবার আসেন গুডস পণ্যদ্রব্য। যখনই আপনি গুডস পণ্যদ্রব্য বলতেছেন তখন এইটা হলো প্লুরাল সাবজেক্ট, এই জন্য এখানে ইজ হবে না, গেল বি নাম্বার বাদ।
বাকি দুইটার মধ্যে আর ইনফেরিয়র, আর অফ ইনফেরিয়র কোয়ালিটিস হবে না, এখানে শুধু কোয়ালিটি হবে। ব্যাস, অ্যান্সার হচ্ছে সি নাম্বার, কোয়ালিটি। মলি ইসলাম, সাথী বিশ্বাস, ওকে। নয় নাম্বার, নয়ের অ্যান্সার হবে 3, দ্য গুডস আর অফ ইনফেরিয়র কোয়ালিটি। এরপর আসেন 10, সে বলল যে সে যাবে, সে বলল যে সে যাবে। মনিরুজ্জামান বনির বলছেন 9-এর সি নাম্বার, ঠিক আছে। 10 নাম্বার বলেন, সে বলল যে সে যাবে, সে বলল যে সে যাবে, সে বলল যে সে যাবে। আউলিয়া লাবণী, ধন্যবাদ আপনাকেও। সে বলল যে সে যাবে, সি সেড, হি সেড, হি সেড, হি সেড। আচ্ছা, এটার উচ্চারণ কিন্তু সেইড না, এটার উচ্চারণ হলো সেড, সেড। হ্যাঁ, ছয়কার সে না বলে দন্ত ছয়কার সে দ, এই সেড হয়। হ্যাঁ, আচ্ছা। এখন সেড দ্যাট, সেড দ্যাট, দ্যাটের পূর্ব অংশে আমরা যদি কখনো পাস্ট টেন্স ইউজ করি, আপনি আজকে একটা নিয়ম শিখে রাখেন, আজকে একটা নিয়ম শিখে রাখেন, যে কোনো কনজাংশনের পূর্বে যদি কখনো পাস্ট টেন্স হয়, বিশেষ ব্যতিক্রম ছাড়া এই কনজাংশনের পরেও পাস্ট টেন্স হবে। জাস্ট এই কথাটা আগে মনে রাখেন। রুলসটা কি বললাম? এটা যে কোনো কনজাংশন, শুধু দ্যাট না, দ্যাট, ইফ, টিল, আনটিল, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, হোয়েন, বিফোর, আফটার, টিল, আনটিল, যত কনজাংশন আছে সকল কনজাংশনের আগে মেইন ক্লজটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে আপনার এই সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট টেন্সই হবে। কেবল চিরন্তন সত্য বাক্যের ব্যতিক্রম বাদে। চিরন্তন সত্য হলে এখানে প্রেজেন্ট হয়, যতই এ পাশে পাস্ট হোক, কিন্তু চিরন্তন সত্যবাদে বাকি পৃথিবীর সকল বাক্যই এখানে পাস্ট টেন্স হয়। একটা কথা দিয়ে আপনি হাজারো সেন্টেন্স মিলাই দেখেন, পেয়ে যাবেন। তো এই সূত্র মতে আপনি বলেন, যখনই এখানে সেড আছে, এখানে উইল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ফিউচার হবে না। উইল হওয়ার কোনো সুযোগ নাই, ফিউচার হবে না। হাতে থাকলো উড, উড আর উড এইটা হলো অতীতকালের ফিউচার বোঝায়। এখন অতীতকালের ফিউচার কী জিনিস সেইটা বুঝাইতে হলে আবার একটু কষ্ট হবে। তো নর্মালি আপনি বুঝেন অতীতকালের অতীত বোঝায় উড দ্বারা, এইটুকু বুঝলেই হচ্ছে। তাহলে এখন সেড আছে, এই পাশে উড হবে, ঠিক আছে, দুইটাই উড আছে। এখন এই বি আর ডির মধ্যে পার্থক্যটা কি ভাই? উড হচ্ছে এমন একটা মডেল যার পরে বসাতে হয় V1, কিন্তু এখানে আছে ওয়েন্ট, হবে না। অতএব উত্তরটা হচ্ছে এই ডি নাম্বার। উডের পর হবে ভার্বের বেস ফ্রম, সো অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। যারা কমেন্টে উত্তরগুলো লিখছেন তাদের এই প্রশ্নগুলো আজীবন মনে থাকবে, পরীক্ষার হলে সুসুর করে মনে পড়বে। আর যারা শুধু ABCD লেখেন কিংবা চুপ করে শুধু লাইক মারেন, দেখতেছেন, তারা কিন্তু পরীক্ষার হলে গেইনার হবেন না, তারা লুজার হবেন। শেয়ার করেন এবং জিনিসগুলোকে পারলে 2-1 বেলার মধ্যে ডাউনলোড করে রাখবেন, কারণ ফেসবুকে এগুলো ডিলিট করে দেয় 1 মাস পর। তো তারপর আমরা এগুলো ইউটিউবে আপলোড করি। যারা এগুলো ইউটিউব থেকে দেখতে চান আমাদেরকে নক করলে আমরা লিঙ্কগুলো দিয়ে দিব। 12 নম্বর বলেন। 12 চলছে হাই ভোল্টেজ মডেল 20 কোশ্চেন ডিসকাশনস। তোমার বাবা কি করেন? দেখেন, একটা স্পোকেন রিলেটেড কোশ্চেন আসছে 14তম বেসরকারিতে, 14তম নিবন্ধন আসছে। এটা তোমার বাবা কি করেন? তোমার বাবা কি করেন? 11 নাম্বার, তোমার বাবা কি করেন? তোমার বাবা কি করেন? এটাকে আমরা কিভাবে সলভ করি? তোমার বাবা কি করেন? তোমার বাবা কি করেন? সো হোয়াট ইজ ইয়োর ফাদার, নাকি হোয়াট ইজ ইয়োর ফাদার ডুইং, হোয়াট ডাজ ইয়োর ফাদার, হোয়াট ইয়োর ফাদার ডাজ, কোনটা করব? 11 নম্বরটা।
এটা অনেকের কাছে মানে একটু বিদঘুটে লাগবে, কিন্তু যারা জানেন তাদের জন্য সহজ হবে। হোয়াট ইজ ইউর ফাদার কথাটার মানেই হলো তোমার বাবা কি করেন। অনেকে বলবেন যে তোমার পিতা কি, হোয়াট মানে তো কি, কিন্তু আসলে এটার মিনিং হচ্ছে তোমার বাবা কি করেন। হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর মাদার, তোমার মা কি করেন। হোয়াট ইজ ইউর আঙ্কেল, তোমার চাচা কি করেন। হোয়াট ইজ ইউর ব্রাদার, তোমার ভাই কি করেন। সো এইভাবে চাইলে কিন্তু আপনি এই সেন্টেন্সটাকে বিভিন্নভাবে মনে রাখতে পারেন। তাহলে আজ থেকেই আপনি এটাকে প্র্যাকটিস করেন। হোয়াট ইজ ইউর ফাদার এক্ষুনি আপনি বলতে পারেন যে মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ ফার্মার, এভাবে বলতে পারেন। ক্লিয়ার? সো 11 অ্যান্সার হচ্ছে এই নাম্বার, 11 অ্যান্সার এ। নেক্সট 12, দ্য এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট quadruped অ্যানিম্যাল ইন দ্য ওয়ার্ল্ড। ওয়াও, এর একটা ট্রান্সলেশন চেয়েছে, কিন্তু আচ্ছা আপনারা একটু ক্লাসটা শেয়ার করবেন, যে কজন ক্লাসে আছেন একটু ক্লাসটা শেয়ার করে দিয়েন। মলি ইসলাম, সাগরিকা, সি কেন হবে না? কতের সি? আগের কোশ্চেনটা সি কি ছিল ভাই? হোয়াট ডাজ ইউর ফাদার? না, ওটা হবে না। হোয়াট ডাজ দিলে আপনার ফাদারের পরে আরেকটা ভার্বের দরকার ছিল, সেটা নাই। হোয়াট ডাজ ইউর ফাদার ডু থাকলে হইতো। মলি ইসলাম, যদি থাকতো হোয়াট ডাজ ইউর ফাদার ডু তাহলে হইতো। আচ্ছা 12 নম্বর বলছে দ্য এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট কোয়াড্রাপ্ট অ্যানিমেল। হাতিটা হচ্ছে সবচেয়ে বড় চার পাওয়ালা প্রাণী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চার পাওয়ালা প্রাণী হচ্ছে হাতি। 12, তাহলে 12-এর অ্যান্সারটা হচ্ছে 4 নম্বর। হাতি পৃথিবীর সবচেয়ে বড় বা সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রাণী। কি হবে অ্যান্সার এটার? 12 নম্বর এ হবে নাকি? হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ তৃণভোজীর কথা বলেনি এখানে, তৃণভোজী না, চতুষ্পদের কথা বলেছে। হ্যালো, হ্যাঁ আমি তো ক্লাসে। আচ্ছা ফ্রি হতে দেরি হবে, রাতে কল দেবো, সকালে কালকে কল দেবো। 12 নম্বর, তাহলে এটা অ্যান্সার হবে হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রাণী। এই যে কোয়াড্রাপ্ট কথা দ্বারাই আপনি জাস্ট একটা জায়গা দ্বারাই সেন্টেন্সটা ট্রান্সলেশন করে নিতে পারেন, ঠিক আছে? কোয়াড্রাপ্ট মানে হলো চতুষ্পদ। 12-এর অ্যান্সার ডি, মুনতাহা আফরিন উত্তর করেছেন। 13 বলেন, 13 নম্বর, আই ডোন্ট ইউ এনি ডিফিকাল্ট ড্যাশ এ ড্রাইভিং লাইসেন্স। I don't you any difficulty dash a driving license. এটা কি করব? এটা কি হবে? I don't you any difficulty. ডিফিকাল্টির সাথে মনে রাখবেন, ডিফিকাল্টের সাথে প্রিপোজিশন বসে হচ্ছে সেটা ইন বসে, ব্যাস। আর ইন প্রিপোজিশনের পরে তো সাধারণত গেট হবে না, হবে গেটিং, এটাও ঠিক আছে। সো অ্যান্সারটা হচ্ছে বি, 13 অ্যান্সার বি। তাহলে মনে রাখতে হবে ডিফিকাল্টের সাথে ইন বসে, ডিফিকাল্টের সাথে ইন, ডিফিকাল্ট ইন। 14, গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড ড্যাশ ইলেক্টেড পলিটিশিয়ানস। নির্বাচিত রাজনীতিবিদদের সাথে এন্ট্রাস্টেড মানে সম্মত হয়েছেন বা একমত হয়েছেন। তো ব্যক্তির সাথে সম্মত হওয়াতে আমরা এন্ট্রাস্টেড সাথে টু নেব না উইথ নেব? এন্ট্রাস্টেড সাথে টু নেব, এন্ট্রাস্টেড টু। ব্যক্তির সাথে সম্মত হওয়াতে এন্ট্রাস্টেড টু। গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড টু ইলেকট্রিশিয়ান মানে ইলেক্টেড পলিটিশিয়ানস, নির্বাচিত পলিটিশিয়ানসদের সাথে বা রাজনীতিবিদের সাথে সরকার কি হয়েছে? একমত হয়েছে। সো এটা অ্যান্সার হচ্ছে এ নাম্বার, 14 এ। এরপর 15, জেরিয়াট্রিক্স। Geriatrics is the branch of medicine concerned with the disease and care of
জেরিয়াট্রিক্স এটা কোন রোগ, বা এই জেরিয়াট্রিক্স শব্দটা, এটা এই প্রশ্নটা দেওয়া হয়েছে সাবস্টিটিউশন অধ্যায় থেকে, হ্যাঁ, সাবস্টিটিউশন বা সিঙ্গেল ওয়ার্ড, এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে এই কোশ্চেনটা, সাবস্টিটিউশনস থেকে। জেরিয়াট্রিক্স কথাটার মানে হচ্ছে জরাজীর্ণ। জেরিয়াট্রিক্স মানে কি? জরাজীর্ণ। তো জরাজীর্ণ, জেরিয়াট্রিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন। মেডিসিন এমন একটা শাখা যেই শাখায় আলোচনা করা হয় রোগ এবং সেবা নিয়ে। কাদের? ওল্ড পিপুল, বয়স্ক লোকদের সেবা বা বয়স্ক লোকদের চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়। ওকে, নেক্সট 16, আই উইল টক টু ইউ, আই উইল টক টু ইউ ড্যাশ টেলিফোন। আমি তোমার সাথে টেলিফোনে কথা বলবো। আই উইল টক টু ইউ ড্যাশ টেলিফোন, আমি তোমার সাথে টেলিফোনে কথা বলবো। ওকে ফাইন, সো এখানে কি অ্যান্সার হবে? আই উইল টক টু ইউ টেলিফোন। এই যে টেলিফোনে কথা বলার ক্ষেত্রে ওভার নাকি থ্রো নাকি বাই নাকি উইথ, এটা নিয়ে প্রচুর সমস্যা। এটা অ্যান্সার হবে বাই, এটা অ্যান্সার হবে বাই, এইটার অ্যান্সার হবে বাই, এটার অ্যান্সার হবে বাই। ওকে, 16 নম্বর, আই উইল টক টু ইউ ড্যাশ টেলিফোন, আমি তোমার সাথে টেলিফোনে কথা বলবো। এখানে হবে বাই টেলিফোন, বাই, এটার উত্তর হবে বাই। ওকে, নেক্সট, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। হাই ভোল্টেজ মডেল, আর 4টা কোশ্চেন আছে মাত্র। তুমি গেলেও যা, না গেলেও তা। দেখেন এই প্রশ্নটা আসছে হলো প্রাথমিক সহকারী শিক্ষক 2003 সালে। তুমি গেলেও যা, না গেলেও তা, তার মানে কোনো কাজ করলেও যা, না করলেও তা। যদি এরকমটা বোঝায় যে কোনো কাজ করলেও যা, না করলেও তা, এরকমটা বোঝালে আমরা ব্যবহার করব ওয়েদারের রুলসটা। ইট ইজ সেম whether you go or not, it is all the same whether you go or not, it is all the same whether you go or not go। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই 3 নাম্বারটা হবে না, কারণ গো আর নট গো এটা হচ্ছে না। তো এটা কি আনসার করব? তুমি গেলেও যা, না গেলেও তা, অ্যান্সার হবে ইট ইজ সেম whether you go or not go, নাকি ইট ইজ অল দ্য সেম whether you go or not go। সতেরো আনসারটা কি হবে? 17, তাহের আহমেদ বলছেন হচ্ছে 17 সি। মলি বলছেন হচ্ছে 17 সি। আল্লাহ কি করম। আচ্ছা, তাহলে 17 কি অ্যান্সার হবে? ইট ইজ অল দ্য সেম whether you go or not, it is all the same whether you go or not go। এখানে প্রথম কথা সি হবে না, কারণ গো আর নট গো দুইবার আসবে না। ইট ইজ অল দ্য সেম whether you go or not, whether you go or not, it is all the same অথবা ইট ইজ সেম। এটা আমরা অ্যান্সার দিতে পারি ইট ইজ সেম whether you go or not। তুমি গেলেও যা, না গেলেও তা। সতেরো অ্যান্সার হবে এ। এটা একটু কনফিউশন, আসলে অল দা এখানে দিব কিনা। আপনাদের কি মনে হয় 17 কি এখানে অল দেওয়ার দরকার আছে? আপাতত এটা আনসার এ করলাম। আমি যদি কোনোভাবে ভুল পাই যে অল দিতে হবে, তখন আমি আপনাদেরকে বলে দিব। হ্যাঁ, আপাতত মনে রাখেন এই নাম্বারই অ্যান্সার দিলাম। এরপর আসেন নেক্সট 18, আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি। এই মাত্র, এই মাত্র কি হবে বলেন? আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি। আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি, এই মাত্র। সো এই মাত্রর ইংলিশ হচ্ছে জাস্ট, এই মাত্রর ইংলিশ হলো জাস্ট। সো
সে অ্যান্সার হবে বি নাম্বার, আই হ্যাভ জাস্ট রিসিভড। তো জাস্ট থাকা লাগবে একে, তো দুইয়ে তো জাস্ট থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তিনে তো জাস্ট ব্যবহার করবে হবে মেইন ভার্বের আগে। অনেকগুলো কথা, জাস্ট ইউজ হবে মেইন ভার্বের আগে এবং জাস্ট শব্দটা থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো হ্যাভ প্লাস ভি থ্রি। সো 18 অ্যান্সার হলো বি নাম্বার। ওকে নেক্সট, এটা পারবেন সবাই জানতাম। 19 হলো ব্রেক দিয়ে আনসার করতে হবে। 19 ব্রেক, ব্রেকের সাথে কি হবে? দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, বৃদ্ধ লোকটি খুব দুর্বল ছিল। হিজ হেলথ, তার স্বাস্থ্য, ব্রক মানে কি ভেঙে পড়েছিল, তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল, তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল, তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। অ্যান্সার হবে এক, ডাউন, ব্রেক ডাউন। ব্রেক ডাউন মানে হলো স্বাস্থ্য ভেঙে পড়া, স্বাস্থ্য ভেঙে পড়া বা শরীর ভেঙে পড়া অর্থে ব্রেক ডাউন কথাটা ব্যবহার করা হয়, ব্রেক ডাউন। 19 অ্যান্সার এ। এবং হাই ভোল্টেজ কোশ্চেনের আজকের সর্বশেষ কোশ্চেন হচ্ছে 20। রাইটিং ইজ দেন রিডিং, এখানে কি ভুল আছে? মানে বলছে নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, কিন্তু এখানে তো ভুল আসছে বাক্যটা, এখানে বেটার শব্দটা আসবে। রাইটিং ইজ বেটার, সারা পড়েছে বেটার শব্দটা। রাইটিং ইজ বেটার দেন রিডিং, পড়ার চেয়ে লেখা উত্তম, এটাকে নেগেটিভ করতে হবে। 20 নম্বর প্রশ্ন লাস্ট, এটা আপনারা উত্তর করবেন, আমি আর কিছু বললাম না। এক্সপার্ট ইংলিশ বইতে এগুলো সব আছে। সাথী, ইরানি, সিনথিয়া, মলি ইসলাম, ওকে সবাই অ্যান্সার করছেন। তাহলে রাইটিং ইজ বেটার দ্যান রিডিং, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে ওই পাশে রিডিংকে প্রথমত শুরুতে আনতে হবে। রিডিং শুরুতে আনলে একটাই উদাহরণ, সেটা এটা, রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং, মানে লেখার মতো এত ভালো উপকারী বা এত ভালো না রিডিংটা। তার মানে লেখাটা চেয়ে মানে পড়াটা এত ভালো নয়, তার মানে বোঝাতে হচ্ছে লেখাটাই ভালো। ক্লিয়ার? সো 20 অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এই ছিল আজকের সর্বমোট 20টা কোশ্চেন হাই ভোল্টেজ রিডিং। সো এই হাই ভোল্টেজ উদাহরণগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, ইনশাল্লাহ এগুলো থেকে আপনারা সরাসরি কোশ্চেন কমন পেয়ে যাবেন, সেই আশা ব্যক্ত রেখে এখন আপনারা এই বোনাস উদাহরণটা নিজেরা সলভ করে ফেলেন, এটার উদাহরণ আমি আর দিচ্ছি না। সো এই ছিল আজকের আলোচনা। ভালো লাগলে ক্লাসটা শেয়ার করে রাখবেন। হোয়াটসঅ্যাপ এই ক্লাসগুলোর ইউটিউব লিঙ্ক চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, দিয়ে দিব। যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। একই সাথে পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।